এখনো যোগাযোগ বিচ্ছিন্ন দুই জেলা, বান্দরবানে নেই বিদ্যুৎ, চরম দুর্ভোগে বানভাসী মানুষ। মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম ধাপ, আজ ভূমিহীনদের মাঝে 22,000 ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। বাস অযোগ্য হয়ে উঠছে ঢাকা, বাতাসে বিষাক্ত পদার্থের পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে 6 থেকে 7 গুণ বেশি। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। পাহাড়ি ঢল থামায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বান্দরবান ও কক্সবাজারে। তবে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢোকায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বান্দরবান শহর। সড়ক ডুবে থাকায় রাঙামাটি ও চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্ভোগে পানিবন্দী মানুষ। ফেনীতে মুহুরী নদীর পানিতে প্লাবিত হয়েছে নতুন এলাকা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। 6 দিনের টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে তলিয়ে যায় কক্সবাজারের শতাধিক গ্রাম। তবে গেল রাত থেকে বৃষ্টি কমে আসায় বাসাবাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। তবে নিচু এলাকাগুলো এখনো তলিয়ে আছে গলাসমান পানিতে। সবচেয়ে বেশি দুর্ভোগে চকরিয়ার বাসিন্দারা। বন্যার কারণে অনেক দুর্ভোগে আছে। এভাবে যে পানি হবে কেউ এর জন্য প্রস্তুত ছিল না। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, করা হয় আশ্রয় কেন্দ্র। প্রায় 50,000 মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন বলে জানায় জেলা প্রশাসক। দুর্যোগকে মোকাবেলা করার জন্য আমরা শুরু থেকেই মানুষকে সচেতন করার চেষ্টা করেছি এবং আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করছি। বান্দরবানেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও দুর্ভোগ কাটেনি মানুষের। বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্র পানিতে ডুবে থাকায় 3 দিন ধরে জেলা শহর বিদ্যুৎবিহীন। বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা ও সুপেয় পানি সরবরাহ। বাড়িঘর পানিতে তলিয়ে থাকায় অনেকেই আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে বা টিনের চালায়। বান্দরবান রাঙামাটি ও বান্দরবান চট্টগ্রাম সড়কের বিভিন্ন এলাকা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় 2 জেলার সঙ্গেও বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে ফেনীতে মুহুরী নদীর পানিতে প্লাবিত হয়েছে আরও 3টি গ্রাম। ফুলগাজী ও পরশুরামের মুহুরী ও কুহুয়া নদীর বেড়িবাঁধের 3টি স্থান ভেঙে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। যে কোনো স্পটে 2-3 বার করে ভাঙ্গি। কৃষি বিভাগের তথ্য মতে 2 উপজেলায় প্রায় 500 হেক্টর রূপা আমন আবাদ পানির নিচে তলিয়ে আছে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। উপকারভোগীর সংখ্যা ও পদ্ধতি বিবেচনায় বিশ্বের বৃহত্তম পুনর্বাসন কর্মসূচি মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্প। ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায়, দরিদ্র মানুষের মাঝে চতুর্থ পর্যায়ে আজ জমি সহ 22,101টি একক ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পর্যন্ত পুনর্বাসিত 41,48,000 নাগরিকের মধ্যে শুধু এই আশ্রয়ণ প্রকল্পেই ঠাঁই পেয়েছেন 28 লাখ। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন আব্দুর রাজ্জাক। এই বাংলায় একজন মানুষও ভূমিহীন, গৃহহীন থাকবে না। আমৃত্যু এ স্বপ্ন লালন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লাল সবুজের ঘরগুলো যেন তার সেই স্বপ্নেরই বাস্তব প্রতিবিম্ব। এক সময় খোলা আকাশ আর রাস্তায় ছিল যাদের ঠিকানা, তারাও পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই। 2 শতক জমিতে সেমি পাকা ঘর, লাখো লাখো মানুষের স্বপ্ন এভাবেই পূরণ করে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়হীন, ভূমিহীন, অসহায় মানুষের কাছে এই প্রাপ্তির আনন্দ অমূল্য। আমি ভাড়া থাকতাম, এই সরকার ঘর দেশে অনেক আমি খুশি। 40 বছর ভাড়া বাড়ি রয়েছি, এইবার আল্লাহ আমাকে একটা ঘর মিলিয়ে দিয়েছে। শেখ হাসিনা আমাকে একটা ঘর মিলিয়ে দিয়েছে। বারবার সে নির্বাচিত হোক, যাতে আমাদের মতো হতদরিদ্র আর কেউ রাস্তা না ঘুরে বেড়ায়। এবারে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে 22,101টি পরিবারকে খুলনার বারাসত সোনার বাংলা পল্লী, পাবনার বেড়ার চাকলা ও নোয়াখালীর বেগমগঞ্জের আমানুল্লাহপুর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো বুঝিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাকে যে ঘর দিছে শেখ হাসিনা, আমাকে যে দাঁড়ানোর ঠাঁই দিছে, মাথার তলে ছায়া দিছে, তার জন্য আমরা দোয়া করি। আমরা একটু মাথা গোঁজার ঠাঁই পাইছি, আমার সন্তানের একটা ঠিকানা হয়েছে। দেশের সব উপজেলায় 24,000 একর জমিতে 25,000 আশ্রয় কেন্দ্রে এ পর্যন্ত জমি বন্দোবস্ত সহ ঘর পেয়েছে 2,38,851 পরিবার।
ঋণ ও প্রশিক্ষণ দিয়ে আয়বর্ধক কাজে লাগিয়ে পুনর্বাসনও করা হচ্ছে উপকারভোগীদের। বিভিন্ন জায়গায় তারা মানে এভাবে ওভাবে থেকে বেড়াইছে, তারা যখন ঘর সহ জমি পাইছে তা জীবনে আমার মনে হয় শ্রেষ্ঠ পাওয়া তাদের। প্রত্যেকটি ঘর সংলগ্ন কিছু সবজি বাগান তৈরি করা হয়েছে, ফলে প্রত্যেকটি পরিবার তার নিজস্ব সবজি নিজেরাই উৎপাদন করতে পারছে, হাঁস মুরগি পালন করছে। ফলে একটি বাড়ি একটি খামারের যে চিত্র সেটা কিন্তু আমরা আশ্রয়ণ প্রকল্পগুলোতে আসলে দেখতে পাই। দিঘুলিয়ার 381টি হালনাগাদ তালিকা অনুসারে আমরা আগামীকাল 66টি দিলে 381টি শেষ হবে এবং আমরা দিঘুলিয়াকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হিসেবে উপজেলা হিসেবে ঘোষণা করি। গৃহহীনদের ঘর দেবার ব্রত নিয়ে এগোয়নি বিশ্বের কোনো রাষ্ট্রনেতাই। জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ার ধারণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অনন্য উদ্যোগ তাই পেয়েছে কপিরাইট সনদ। লাল সবুজের এই ঠিকানাগুলো অনন্তকাল ধরে জানান দেবে এই দেশে একজন মানুষও গৃহহীন নেই। চাল ছিল না, চুলো ছিল না, ছিল না কোনো মাথা গোজার ঠাঁই। ছন্ন ছাড়া এই জীবনটিকে গুছিয়ে দিয়েছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মানুষগুলো এখন তাদের এই বসত বাড়িতে নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছেন। এক একটি বাড়ি যেন এক একটি খামার, এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য বেশ কিছু উদ্যোগও চালু রয়েছে। এই মানুষগুলো চান এই বাংলাদেশে যেন এরকম জনকল্যাণমূলক সরকার বারে বারে আসে, আর কোনো মানুষ যেন গৃহহীন না থাকে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, দিঘলিয়া, খুলনা। ঢাকার বায়ু দূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। প্রায় বছর জুড়েই বায়ু দূষণের শীর্ষ শহরের তালিকার প্রথম দিকেই থাকছে ঢাকার নাম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একদল গবেষকের প্রাথমিক অনুসন্ধান বলছে ঢাকার বাতাসে মানবদেহের জন্য খুবই ক্ষতিকর ও বিষাক্ত পদার্থের পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে 6 থেকে 7 গুণ বেশি। গবেষণা শেষ হতে আরও কয়েক বছর লাগতে পারে। মফির রহমানের রিপোর্ট। কয়েক বছর ধরে বায়ু দূষণের শীর্ষ শহরের তালিকায় প্রথম দিকেই থাকছে রাজধানী ঢাকা। এমন অবস্থায় দূষণের কারণ জানতে নতুন একটি গবেষণা শুরু করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ গবেষক দল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগে গবেষণা পরিচালনা করছে দেশটির ইন্টারন্যাশনাল রিসার্চ এক্সপেরিয়েন্স ফর স্টুডেন্টস এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট। গবেষণায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের 8টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা রাজধানী ঢাকার বাসাবাড়ি, গণপরিবহন, উন্মুক্ত স্থান সহ বিভিন্ন জায়গার বায়ুমান পরীক্ষা করেন। প্রাথমিক তথ্য উদ্বেগজনক। বর্ষাকালে ধুলাবালি কম থাকলেও বাসাবাড়ি, গণপরিবহন, উন্মুক্ত স্থান সবখানেই মাত্রাতিরিক্ত বিষাক্ত গ্যাস, প্লাস্টিক কণা, কার্বন সহ নানা উপাদানের উপস্থিতি মিলেছে। We're measuring all the greenhouse gases as well as particulate matters and black carbons. Definitely dust is a major problem throughout the whole year, like especially in the summer. এই গবেষণার আরেকটি অংশ বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা জানা। এ নিয়ে গবেষকরা সন্তুষ্ট। Culture in Bangladesh is, it's very invitable, and the people here are very nice and very hospitable. We haven't seen, me personally, I haven't been, so I'll definitely have to come back in a few years and give a tour of the rest of the country because it's a beautiful country and great people. গবেষণা দলের তত্ত্বাবধানে থাকা স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের সহকারী অধ্যাপক বলেন, বাংলাদেশে উন্মুক্তভাবে নির্মাণ কাজ থেকে বায়ু দূষণ বেশি হচ্ছে। এছাড়া অতি পুরাতন যানবাহনের ধোঁয়া, কারখানাগুলো যথাযথ নিয়ম না মানায় বায়ু দূষণ বাড়ছে। সাথে রয়েছে আন্তদেশীয় দূষণ। Like in Western countries, there are a lot of different companies. That's true, but they are well regulated, right? They have a lot of industries, so each industry, like government, is regulating those companies. So they are not emitting more than the required one. So they are restricted. So when come to here, we have not like those universities, but still there are a lot of industries we have, like different sector in different industry, and there is no regulation. আর এক তত্ত্বাবধায়ক জানান, গবেষণাটি চলবে 3 বছর। প্রাথমিকভাবে পাওয়া তথ্য উপাত্তে বায়ু দূষণের যে চিত্র উঠে এসেছে তা ভয়াবহ।
দুইটা জিনিস মেজার করছে মেইনলি, একটা হলো পার্টিকেলস, বাতাসের মধ্যে ভাসমান বস্তুকণা, এবং এই ভাসমান বস্তুকণার ক্ষুদ্র যে অংশটুকু আছে তার মধ্যে ব্ল্যাক কার্বন, যেটা হলো গ্লোবাল ওয়ার্মিং এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই ব্ল্যাক কার্বনটা মেজার করছে। গবেষণা শেষে দূষণ নিয়ন্ত্রণের উপায়সহ দেশের এক এক এলাকার জন্য দূষণের মাত্রা পরিমাপ করা সহজ হবে বলেও মনে করেন তিনি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। জানাবো ব্ল্যাকহেড ডেঙ্গু পরিস্থিতির খবর। প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে আইভি স্যালাইনের চাহিদা। এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে স্যালাইন সংকটে পড়ার আশঙ্কায় হাসপাতালগুলো। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, ডেঙ্গু পরীক্ষার ভিড়। এই চিত্র ডেঙ্গু ওয়ার্ডের, কোনো সিটি আর খালি নেই। রোগীরা বলছেন সরকারি খরচে দেয়া আইভি স্যালাইনের সরবরাহ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। রোগীর সংখ্যা বাড়তে থাকলে বাজারেও স্যালাইনের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা তাদের। সব ফার্মেসিতে দেখছি কোথাও নাই, আবার পপুলার ফার্মেসিতে পাইছি একটা, আবার রাত্রে দেখে ওখানেও পাওয়া যাচ্ছে না। অভিযোগ আসছে কিন্তু কাগজে কলমে নাই, মানে বাসা কথা তো এটা পুরো বাংলাদেশেই চলে। যে হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে তাতে হাসপাতালগুলোতে স্যালাইনের সংকটের আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের স্যালাইন কিন্তু এখন সরকারি প্রতিষ্ঠান যারা ইডিসিএল, এসেনশিয়াল ড্রাগ কোম্পানি, এইটা সাধারণত বানায়, যার দরুন তাদের অবশ্যই চাপ পড়ছে। কিন্তু আমরা যখনই ডেঙ্গু দেখা দিচ্ছে আমাদের কিন্তু প্রথমেই আমাদের এইটা ছিল যে আগে নর্মাল স্যালাইন কালেক্ট করো, যার দরুন আমাদের এই হাসপাতালে যেমন আমরা মোটামুটি যে রেখেছি আরও 7 দিন 10 দিন পর্যন্ত ক্রাইসিস নিয়ে আমরা রোগীদের দেখে নাচ্ছি না, কিন্তু অনেক জায়গায় শুনতেছি যে ক্রাইসিস। তারপরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপারে ওয়াকিবহাল আছে, যেহেতু সরকারি প্রতিষ্ঠান তারাও সর্বোচ্চভাবে চেষ্টা করছে যাতে স্যালাইনের সমস্যা না থাকে। যারা পাবে না সরকারি প্রতিষ্ঠানতে তারা যাতে কিনতে পারে এই ব্যবস্থা আমাদের আছে, আমরা ওইভাবে প্রস্তুত আছি। আমরা কিন্তু ইডিসিএল এর সাথে আমরা প্রস্তুত আছি যে যদি লাগে তাহলে আমরা লোকালভাবে ক্রয় করে সেটা ব্যবস্থা করি। উৎপাদন কম থাকায় বিভিন্ন বেসরকারি কোম্পানি থেকে কিনে হাসপাতালগুলোতে স্যালাইন সরবরাহ করছে ইডিসিএল। পার্থ সারথী, একুশে টেলিভিশন, ঢাকা। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামের বিবাদমান দুটি গ্রুপের বিরোধ কোনোভাবেই মিটছে না। 30 বছর ধরে চলা দিন ইসলাম ও মালদারদের এই বিরোধের বলি হচ্ছেন গ্রামের সাধারণ মানুষ। কদিন আগেই মসজিদের কাঁঠাল নিলামকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ যায় দুজনের। এরপর পাল্টাপাল্টি মামলায় পুরুষ শূন্য পুরো গ্রাম। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল সালামের তথ্যচিত্র আরও জানাচ্ছেন সমর ইসলাম। গত 10 জুলাই মসজিদের কাঁঠাল নিলামকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আরও দুজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। সামান্য যেমন মুফটকাই করছেন, সামান্য মানে খফাল একটু দাগ করছে, আমরা অতটুকুই দেখছি। পঞ্চায়েত লাগিয়া বা সারা ফরগনা লাগিয়া একবার কঠোরভাবে একটা বিচার হয়েছে। এই বিচার পরে মোটামুটি তারা কয়েক মাস গেছে, যাওয়ার পর আরেকটা ঘটনা হয়েছে, এখানে শাহিন রে মারছিল একটা লোকে। ঘটনার পর থেকে পুরুষ শূন্য হাসনাবাদ গ্রাম, মামলা হয়েছে একাধিক। এসব মামলা পরিচালনা করছেন গ্রামের প্রভাবশালী দিন ইসলাম ও মালদার গ্রুপ। গ্রামবাসী জানায় 30 বছর ধরে চলা এই দু গ্রুপের সংঘাতে একাধিক খুনের ঘটনা ঘটেছে। এসব মারামারি ও মামলার কারণে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। মানুষই নেই, সবাই পাগল অবস্থায় আমি আছি। ক্ষমতার লড়াই ও গ্রুপিংয়ের কারণেই এই সংঘাত বলছেন স্থানীয় জনপ্রতিনিধি। একটা দুম্রজাল আছে, আসলেই মার্ডার না হার্ট অ্যাটাকে মৃত্যু, মানে একটা আছে। এটা অবশ্য পোস্টমর্টম বা প্রশাসন তদন্ত করছেন, তারা দেখতেছেন। আরো ডিআইজি মহোদয় কিছুদিন আগে আসছিলেন, উনিও বিষয়টা নিয়ে আরো ভালোভাবে তদন্ত করার জন্য বলে গেছেন। পুলিশ জানায় তদন্ত করে বিবদমান দুটি গ্রুপের বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। আমাদের অফিসার ইনচার্জ, তারপর আমাদের ইউনো সাহেব, লোকাল প্রশাসন, ইউপি চেয়ারম্যানরা পর্যন্ত বসে সমাধান করে আমি চেষ্টা করি সর্বোচ্চ ক্ষেত্রে। দু গ্রুপের সংঘাতের শিকার হয়ে গ্রামের নিরীহ কেউ যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান ভুক্তভোগীদের। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এবার শোকাবহ অগস্ট।
বঙ্গবন্ধু হত্যার আগে দেশ জুড়ে শুরু হয়েছিল রাজনৈতিক খুনের মহোৎসব। শ্রেণীশত্রু খতমের নামে সর্বহারাদের খুনের তালিকায় ছিল সংসদ সদস্য সহ আওয়ামী লীগের অনেক নেতা। জনমনে আতঙ্ক ছড়ানো আর বঙ্গবন্ধু সরকারের জনপ্রিয়তা নস্যাৎ করতে এসব পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন গবেষকরা। অখিল পোদ্দারের প্রতিবেদন। 1972 থেকে 74 স্বাধীনতার পর এই অল্প সময়ে খুন হন 11 জন সংসদ সদস্য। হত্যাকারীদের একমাত্র উদ্দেশ্যই ছিল দেশকে অস্থিতিশীল করা। মুজিবের বাংলায় সাধারণ মানুষের জীবনের কোনোই নিরাপত্তা নেই, এমন আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল শ্রেণী শত্রু খতমের নামে দেশব্যাপী গজিয়ে ওঠা উগ্রবাদী তথা নকশালপন্থীরা। এদেরই একজন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সংসদ সদস্য গোলাম কিবরিয়া, যাকে ঈদের নামাজে গুলি করে হত্যার পর উল্লাস করেছিল খুনিরা। শ্রেণীশত্রু খতমের নামে ওই সময় যে সমস্ত রাজনৈতিক আদর্শের লোকজন বিভিন্নভাবে তত্ত্ব প্রচার করে বেড়াত, তারা তাদের সেই হীন স্বার্থ চরিতার্থ করার জন্যে তারা এইভাবে দেশে সমস্ত বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে, যার ফলশ্রুতিতে আমরা দেখি যে জাতির পিতাকে হত্যার ঠিক কয়েক মাস আগেই বিভিন্ন পর্যায়ের সংসদ সদস্যদেরকে তারা কিন্তু প্রকাশ্য দিবালোকে হত্যা করে, যার প্রথম শিকার শহীদ গোলাম কিবরিয়া সাহেব, যিনি কুষ্টিয়া 4 আসনের মাননীয় সংসদ সদস্য ছিলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জ জানানোই কি মূল কারণ ছিল, নাকি উগ্র বামপন্থী সর্বহারাদের আরও কোনো উদ্দেশ্য ছিল? জানতে চেয়েছিলাম মুক্তিযুদ্ধ গবেষকের কাছে। মুক্তিযুদ্ধের পরবর্তীকালে বাংলাদেশটাকে অচল করে দেওয়ার বা বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার, সেই সরকারকে অচল করে দেওয়া, অকার্যকর করার একটা পরিকল্পিত প্রয়াস লক্ষ্য করা গেছে। থানা লুট করা হয়েছে, তারপর সংসদ সদস্য যারা প্রত্যেকেই মুক্তিযোদ্ধা তাদেরকে হত্যা করা হয়েছে, একটা ব্যাপক অপপ্রচার চালানো হয়েছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রেরও অংশ ছিল এসব ধারাবাহিক হত্যাকাণ্ড। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো, এটা যারা চায়নি তারা যেমন করলো, এর বিদেশি যারা সমর্থক এবং পৃষ্ঠপোষক ছিলেন তারাও কিন্তু এই দেশীয় ষড়যন্ত্রটাকে তারা সাহায্য সহযোগিতা করলো। আইনমন্ত্রী অনেকবারই বলেছেন একটা তদন্ত কমিশন হবে, তদন্ত কমিশন হোক, যত তাড়াতাড়ি এই তদন্ত কমিশন একটা নিরপেক্ষ তদন্ত সম্পাদন করে, আমার মনে হয় তার একটা শ্বেতপত্র যদি নিউ জেনারেশন হাতে থাকে তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার আগে এমন আরও কিছু প্রেক্ষাপট তৈরি করেছিল দেশি বিদেশি এজেন্ট। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এখনো যোগাযোগ বিচ্ছিন্ন 2 জেলা, বান্দরবানে নেই বিদ্যুৎ, চরম দুর্ভোগে বানভাসী মানুষ। মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্পের 5ম ধাপ, আজ ভূমিহীনদের মাঝে 22,000 ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। বাস অযোগ্য হয়ে উঠছে ঢাকা, বাতাসে বিষাক্ত পদার্থের পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে 6 থেকে 7 গুণ বেশি। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।